2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে সংসদে। বিরোধী দল এই বাজেটে প্রথাগতভাবেই ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে এবং তারা বলছে যে এই বাজেট অস্বচ্ছ এবং বাস্তবায়নযোগ্য নয়। সার্বিকভাবে বিষয়গুলো একটু বিশ্লেষণ করবেন যে এটি কি কেবলই সেই পুরাতন বৃত্তেই আমরা যাচ্ছি কিনা, যে বিরোধিতার খাতিরেই কেবল বিরোধিতা, বিরোধিতার স্বার্থেই বিরোধিতা, বিরোধিতার জন্যই বিরোধিতা, নাকি এর সাথে কোনো যৌক্তিকতাও আছে? বিস্তারিত শুনবো আপনার কাছে। দেখেন, আমরা শুরু থেকে বলে আসছি এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং সবচেয়ে বড় ঋণ নির্ভর বাজেট, এবং এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি এনবিআরকে একটি লক্ষ্যমাত্রা দিয়েছে রাজস্ব আহরণের, যা অনেকটা অবাস্তব বলা যায় এবং বিভিন্ন সময়ের বা বিগত বছরগুলোর ডাটা বিশ্লেষণ করে। দেখেন, আমি মোটা দাগে যদি বলি, সরকার নির্বাচনী ইশতেহারে বলেছে যে আমরা 1 কোটি কর্মসংস্থান তৈরি করব। তো সরকার 1 কোটি কর্মসংস্থান তৈরি যদি করতে হয়, সাধারণত এটা বেসরকারি কর্মসংস্থানের মাধ্যমে সম্ভব, কারণ আমাদের তো সরকারি চাকরি সেভাবে আমাদের বাড়ানোর খুব একটা সুযোগই নাই। তো আপনি যদি বেসরকারি চাকরি বাড়ান বা বেসরকারি উদ্যোক্তাদেরকে যদি বড় করেন, তাহলে কি করতে হবে? তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ঋণ দিতে হবে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে ঋণের ব্যবস্থা করতে হবে। অথচ আমরা দেখছি সরকার যে পরিমাণ ঋণ এই বাজেট থেকে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিবে, বাংলাদেশ ব্যাংক থেকে নিবে এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নিবে, তাহলে সরকার যদি ঋণের একটা বড় অংশ, সিংহভাগই শুধু সরকার নিজে নিয়ে যায়, তাহলে বেসরকারি যে উদ্যোক্তাগুলো রয়েছে বা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে, তারা কিভাবে ব্যাংক থেকে ঋণ নিবে? তারা তো আর ঋণ নিতে পারবেন। তারা যদি ঋণ না পায়, তাহলে আমাদের বেসরকারি কর্মসংস্থান তৈরি হবে না। সরকার যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা দিয়েছে, সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে সরকারের এই প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাজেট নীতির মাধ্যমে একটা দ্বিমুখী আচরণ দেখা গিয়েছে, সম্পূর্ণ বিপরীত। এছাড়াও যদি আপনি দেখেন, সরকার বলেছে তারা এনবিআর কে দিয়ে 6,000 কোটি টাকা রাজস্ব আহরণ করবে। আচ্ছা, আমাকে বলেন, এনবিআর এর ফিটনেস, বিগত দিনের ফিটনেস 4 লাখ কোটি টাকা ঠিক মতো আহরণ করতে পারে না। এই এনবিআর সংস্কার না করে আপনি যদি এই এনবিআর কি এই 6,000 কোটি টাকা একটা লক্ষ্যমাত্রা দিয়ে দেন, যে গাধা 100 কেজি ওজন বহন করতে পারে না, তাকে যদি আপনি 400 কেজি দিয়ে দেন, ওই গাধা তো ওজন বহন করা দূরে থাক, সে তো মারাই যাবে এই চাপে। এখন এমনিতে এনবিআর হচ্ছে আমরা সংস্কার করতে পারিনি, তাকে আপনি লক্ষ্যমাত্রা দিলেন। তো এই এনবিআর কি করবে? সরকারের চাপে পড়ে যে পরোক্ষ কর জনগণের উপরে চাপিয়ে দেয়, সে পরোক্ষ কর গুলো আরো বেশি বাড়াবে। এখন পরোক্ষ কর, এটা তো ধনী এবং গরিব সবাইকে দিতে হয়। যদি পরোক্ষ কর এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য গরিবদের উপরে এইভাবে চাপাই দেয়, যেটা ধনী গরিব সবার উপরে দিয়ে সে পরোক্ষ চাপাই দেয়, তাহলে এটাতে আরো বেশি গরিবেরা গরিব হবে এবং ইনফ্লেশনটা আরো বাড়বে। এখন আপনি দেখেন, কিছুদিন আগে সরকার কিন্তু অনেকগুলো নোট ছাপিয়েছে, এর মধ্যে ইসলাম ব্যাংক 9,000 কোটি টাকা দিয়েছে, সব মিলে অনেক ব্যাংকে প্রায় 15,000, 9,000, 10,000 করে এইভাবে দিয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের বাজারে অনেক নতুন টাকা চলে আসছে, যার মধ্য দিয়ে আমাদের আরো ইনফ্লেশন বেড়ে গেছে। এখন যদি আপনার পরোক্ষ কর যদি আরো বেশি এনবিআর আদায় করে, তাহলে গরিবরা আরো বেশি কর আওতায় আসবে। এই যে চতুর্দিক থেকে গরিবদের উপরে এই যে করের বোঝা চাপিয়ে দেয়া এবং বাজারে ইনফ্লেশন বেড়ে যাওয়ার ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এই সবকিছু ঘটছে কিন্তু এই সরকারের এই বাজেট নীতির কারণে। এছাড়াও আপনি দেখেন, সরকার বলেছে তারা ক্ষমতায় এসে বিগত 2-3 বছর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরের দাম বাড়াবেন, কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতায় এসে বিদ্যুৎ ও জ্বালানির দাম 2-3 বার করে বাড়াবে। এখন বিদ্যুৎ এবং জ্বালানি এটা এত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং মানুষের জীবন ঘনিষ্ঠ একটা জিনিস, আপনি বিদ্যুতের দাম বাড়ানোর পরে ট্রান্সপোর্ট পরিবহনের খরচ বাড়ে, আপনার কৃষকের যে সেচ দেয় সে ডিজেলের দাম বাড়ে, তাহলে কৃষি পণ্যের দাম বাড়ে, খাদ্য পণ্যের দাম বাড়বে, আপনার
এছাড়াও গার্মেন্টস শিল্প যেগুলো আমরা উৎপাদন করি বা আমাদের যেগুলো এসএমই সেক্টর রয়েছে, প্রত্যেকটা শিল্পের এবং খাদ্যপণ্যের বা কৃষি সেক্টরের প্রত্যেকটা জিনিসের কিন্তু এই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং এগুলোর দাম বাড়বে। আপনি বিশেষ করে যদি আমি খাদ্যপণ্যটার কথাই বলি, এই যদি ধরেন জ্বালানি বৃদ্ধির ফলে যদি খাদ্যপণ্যের দাম বাড়ে, তাহলে কিন্তু কৃষক কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের দিকে সেভাবে যাবে না। সে যখন দেখবে যে উৎপাদন খরচ বেশি হয়ে গিয়েছে, খাদ্যপণ্য উৎপাদন করে তার লস হচ্ছে বা খুব কম লাভ হচ্ছে, তখন কিন্তু সে খাদ্যপণ্য কম উৎপাদন করবে। এখানে খাদ্যপণ্য যদি কম উৎপাদন করে, তাহলে আমাদের কিন্তু খাদ্য সংকট বা একটা এই যে সংকীর্ণতা তৈরি হবে, বা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্য পণ্য উৎপাদন হবে না। এখানেও কিন্তু বাজারে আবার একটা চাপ তৈরি হবে এবং নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের উপরে আবার এই ইনফ্লেশনটা আসবে। এই বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের দাম বৃদ্ধির কারণে প্রত্যেকটা পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের পরিবহনে দাম বেড়ে গেল, এই যে এটাও কিন্তু আবার নিম্ন আয়ের মানুষের উপর বেশি পড়বে। তো প্রত্যেকটা জায়গায় সরকার তার প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করছে। এছাড়াও আপনাকে আমি দেখাই, দেখেন সরকার নির্বাচনী ইশতেহারে বলেছে তারা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% ব্যয় করবে। এখন এই সরকার নির্বাচন ইশতেহারটা দিয়েছে, এখনো 3 মাস হয়নি। এই 3 মাস পরে তারা এখন শিক্ষা খাতে দিল জিডিপির 1%, স্বাস্থ্য খাতে দিল মাত্র 2%। তারা কি জানতো না যে এটা বাস্তবায়ন করা সম্ভব না? আপনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি আপনি আপনার জিডিপির 5% যদি প্রতিশ্রুতি রক্ষা নাই করেন, তাহলে জনগণকে কেন এই মিথ্যা প্রতিশ্রুতি দিলেন? কেন আজকে জনগণ শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ জিনিসে তার আপনার প্রতিশ্রুতি অনুযায়ী তারা তার কাঙ্ক্ষিত সেবা পাবে না? এই সবকিছু মিলে আমরা মনে করি সরকার যে বাজেট দিয়েছে এটা আসলে আমাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই। জনগণ গরিব আরো বেশি গরিব হচ্ছে এবং যারা ঋণ ঋণ জলালউদ্দিন শিশির, আপনি তো বললেন আশঙ্কার কথা, বেশ কিছু কারণও আপনি দেখিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সরকার এরই মধ্যে যে ধরনের ইতিবাচক বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সেই সব দিক বিবেচনা করে কি আপনার আস্থা রাখা যায় যে সরকার এনবিআর এর ক্ষেত্রে যথাযথ সংস্কার করবে বা ব্যাংকিং খাত অন্যান্য খাতে সংস্কারের ফলে যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে হয়তো একেবারে পৌঁছতে না পারলেও তার কাছাকাছি যাবে, প্রত্যাশা এবং প্রাপ্তির যে ব্যবধান তা কিছুটা হলেও কমে আসবে? আপনি কি সেই আস্থা রাখতে পারেন? না, আমি সে আস্থা রাখতে পারি না, কারণ মর্নিং শোজ দ্য ডে। আপনি দেখেন আমাদের 234 বিলিয়ন যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে এই লুটটা বেশি হয়েছে। আপনি তাদেরকে ব্যান্ড রেজুলেশন অ্যাক্ট থেকে তাদেরকে ছাড় দিয়ে দিলেন, এসালমের মতন এই সমস্ত ব্যাংকগুলোদেরকে আপনি এখানে পুনর্বাসন করার একটা রাস্তা তৈরি করে দিলেন। তাহলে তো ব্যাংকিং সেক্টরের এই সুশাসন ফিরে আসবে না। সুশাসন, কোন দেশের যদি কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং সেক্টর যদি সুশাসন না থাকে, ওই দেশ কখনোই অর্থনৈতিকভাবে আপনার স্টেবল হবে না। এটা সরকার চাইলেও পারবে না। সরকার যদি নিজে সুশাসন না মানে, তাহলে পুরো দেশের অর্থনৈতিক সুশাসন আসবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আরেকটা জিনিস আমি বলি, যেটা বলে এনবিআর এর কথা বললেন, এনবিআর তখনই ইফেক্টিভ হয় বা সে এক্সিকিউট করতে পারে যে কোনো সিদ্ধান্ত, যখন সরকারের এমপি মন্ত্রীরা বা ক্ষমতাবানরা বা সরকারের পিছনে যারা বড় বড় রাঘব বোয়াল প্লেয়ার, তারা যখন এখানে হস্তক্ষেপ না করে। কিন্তু আমরা কি দেখি, যারা এমপি মন্ত্রী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের সাথে পরিচিত ঘনিষ্ঠ বা কোলাবোরেট করে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বারবার তাদেরকে ছাড় দেওয়া হয়, এনবিআর থেকে তাদেরকে কর্মকুব করে দেওয়ার জন্য বিভিন্ন ফিকে রাখা হয়। এনবিআর সেখানে ইফেক্টিভ হয় না। আমরা মনে করলাম তারেক রহমানের এই সরকার জুলাই পরবর্তীতে এই সমস্ত বাজে প্র্যাকটিসে যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, এখনো আপনি দেখেন কারা কারা ব্যাংক থেকে লোন পাচ্ছে, সরকার যারা সরকারকে সন্তুষ্ট করতে পারছে, মন্ত্রীদেরকে সন্তুষ্ট করতে পারছে বা সরকারের ঘনিষ্ঠদের সন্তুষ্ট করতে পারছে, তারা এনবিআর কে প্রভাব রাখতে পারতেছে। দেখেন আপনার সরকারের যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান, তারা এনবিআর কে কিন্তু অকেজু করে রাখে এবং তারাই এনবিআর থেকে অনেক। তার মানে আপনি বলছেন যে দলীয়করণের যে বিষয়টি আগে ছিল কিংবা স্বজনপ্রীতির যে বিষয়টি ছিল সেটি এখনো বিদ্যমান আছে, তাই তো? এখনো আছে, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি আছে। বলা হয় যে 17 বছর আমরা কিছুই পাই নাই, এখন আমাদের ছাড় দিতে হবে। এটাই হচ্ছে এখন আরো বেশি হচ্ছে। আপনি যদি মাঝখানে এই কথাটা একটু ব্যাখ্যা করেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাঝখানের সরকারে যে বাংলাদেশ ব্যাংকের প্রধান ছিল মনসুর সাহেব, এবং গত সালাউদ্দিন সাহেব বলছেন যে উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত হওয়া দরকার, দেবপ্রহরী রিপোর্ট আছে, সে ব্যাপারটা আসলে অর্থনীতিতে আমাদের এই বর্তমান বাজেটের আগের অবস্থাটা কোন দলীয় লোকরা এটা করেছিল?
এখন এটা আমি বলছি আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। যে আচ্ছা চোর- জনাবদ্দিন শিশির, আমি এই প্রসঙ্গটি আপনার কাছে শুনবো, সে যে আমি সরকারের শুনবো। হোক, চোরের বিচার আমি চাই ভাই। আমি কোনোভাবেই ইন্টেরিয়মের সরকারের অধীনে কোন চোরের আমি বিচারের বিপক্ষে, এটা আমার রাজনীতির সাথে যায় না। আমি মনে করি যে চোর সেটা প্রমাণিত হোক। আমি সকল সাধুকে চোর বলতে চাই না, যে চোর তাকে আইডেন্টিফাই করে সাধুদেরকে মুক্তি দেওয়া হোক।